আসসালামু আলাইকুম। আরো একবার স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আমি তোমাদের সাথে আছি অনুপ স্যার। তো আমার কথা কি শোনা যাচ্ছে? আর আমার স্ক্রিনটা, কম্পিউটারের স্ক্রিনটা শেয়ার হচ্ছে কিনা একটু রেসপন্স করে জানাবেন প্লিজ। জি স্যার, দেখা যাচ্ছে। আর স্ক্রিনও শেয়ার হয়েছে। ওকে, ধন্যবাদ সুশান। তো ঠিক আছে, আমরা ইতিমধ্যে 4 নম্বর লেকচার শেষ করেছি। আজকে আমাদের 5 নম্বর লেকচার। আমাদের আজকের বিষয় হচ্ছে ইচ্ছার স্বাধীনতা। আজকের যে ইচ্ছার স্বাধীনতা সেটি হচ্ছে ফ্রিডম অফ উইল বা ইচ্ছার স্বাধীনতা, মূল টপিক। আর এই টপিকের মধ্যে যে আলোচনার বিষয়গুলো আসবে সেটি হচ্ছে কজ, ডিটারমিনিজম অ্যান্ড ফ্রিডম। কারণ, নিয়ন্ত্রণ, স্বাধীনতা, এই বিষয়গুলো আমরা ফ্রিডম অফ উইল বা ইচ্ছার স্বাধীনতার মধ্যে আলোচনা করব। তো ইচ্ছার স্বাধীনতা বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝে থাকি? ইচ্ছার স্বাধীন ইচ্ছার স্বাধীনতা বলতে আমরা কি বুঝে থাকি? কারো কি কোনো ধারণা আছে যে ইচ্ছার স্বাধীনতাটা কি? কেউ কি বলতে পারবে ইচ্ছার স্বাধীনতা কি? স্যার, ইচ্ছা স্বাধীনতা বলতে তো নিজের ইচ্ছা অনুযায়ী কোনো কাজ করার যে স্বাধীনতা, সেটাই বোঝায়। আচ্ছা, আমরা যদি আরো একটু ভালোভাবে বলি যে আমাদের ইচ্ছার যে স্বাধীনতা, ইচ্ছার স্বাধীনতা বলতে অ্যাকচুয়ালি সেটাকে বোঝায় যে আমাদের কাছে যখন একাধিক বিকল্প থাকে, একাধিক অপশন থাকে, সেই অপশনগুলোর মধ্যে থেকে যদি আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো একটি আহ জিনিসকে পছন্দ করতে পারি, বাছাই করতে পারি, সেই সামর্থ্য বা সক্ষমতাকে বোঝায়। আরো যদি আমরা বলি যে একাধিক বিকল্পের মধ্যে যখন আমরা একটিকে আমাদের পছন্দ হিসেবে বা নির্বাচন করতে পারি, সেটাও ইচ্ছার স্বাধীনতা। তারপরে দেখা যাচ্ছে আমরা যদি বাস্তব উদাহরণ দিই যে তুমি যেসব পরিস্থিতিতে, যেসব শর্ত বা পরিস্থিতিতে তুমি একটা কাজ করতে পারতে, সেই কাজটি না করে তুমি যদি অন্য আরেকটি কাজ করো, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এটিও তোমার একটা ইচ্ছার স্বাধীনতা। তার মানে তোমার কাছে একাধিক বিকল্প থাকবে, সেই বিকল্পের মধ্য থেকে একটি তুমি পছন্দ করে তা সম্পাদন করার সামর্থ্য বা সক্ষমতাকে ইচ্ছা স্বাধীনতা বলে। তো অ্যাকচুয়ালি নীতি দার্শনিক কান্ট বলেছেন কোনো কাজ করার সাধ্যতা, কৃতিসাধ্যতা বা সামর্থ্য, এর মধ্যেই আসলে ইচ্ছার স্বাধীনতা রয়েছে। তো ইচ্ছার স্বাধীনতা নিয়ে দর্শনে অনেক ধরনের তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছে যে মানুষের আসলে ইচ্ছার স্বাধীনতা আছে কি নেই। ইচ্ছা, মানুষ কি ইচ্ছার স্বাধীনতা আছে কি নেই, এই বিষয়গুলো নিয়ে বেশ কিছু আলাপ আলোচনা দর্শনের বিভিন্ন দার্শনিকগণ আলোচনা করেছেন। কেউ বলেছেন মানুষের ইচ্ছার স্বাধীনতা আছে, আবার কেউ বলেছেন মানুষের ইচ্ছার স্বাধীনতা নেই। তো ইচ্ছার স্বাধীনতা সম্পর্কে টোটাল মোট 4 ধরনের মতবাদের আমরা চার ধরনের মতবাদ পাই। ইচ্ছার স্বাধীনতা সম্পর্কে আমরা কয় ধরনের মতবাদ পাই? ইচ্ছার স্বাধীনতা সম্পর্কে আমরা মোটামুটি 4 ধরনের মতবাদ পাই। এর মধ্যে প্রথম যে মতবাদটা আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে প্রথমে রয়েছে অদৃষ্টবাদ, তারপরে রয়েছে নিয়ন্ত্রণবাদ, তারপরে রয়েছে অনিয়ন্ত্রণবাদ, আর তারপরে রয়েছে আত্মনিয়ন্ত্রণবাদ। তো এখানে এই 4টি মতবাদ মানে ইচ্ছার স্বাধীনতা সম্পর্কিত মতবাদ। তো এই ইচ্ছা স্বাধীনতা সম্পর্কিত মতবাদের মধ্যে যদি পরীক্ষায় আসে, তোমাদের এখানে অপশন দিতে পারে যে ইচ্ছা স্বাধীনতা সম্পর্কে কোন মতবাদটি সব থেকে বেশি গ্রহণযোগ্য বলে মনে হয়। সব থেকে বেশি গ্রহণযোগ্য বলে মনে হয় আত্মনিয়ন্ত্রণবাদ। তো আত্মনিয়ন্ত্রণবাদ আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। তো আত্মনিয়ন্ত্রণবাদ হচ্ছে নিয়ন্ত্রণবাদ এবং অনিয়ন্ত্রণবাদ, এই দুই ধরনের মতবাদের, এই দুটি মতবাদের সমন্বয়ে কি হয়েছে? কোন দুটি মতবাদ? নিয়ন্ত্রণবাদ এবং অনিয়ন্ত্রণবাদ, এই দুই মতবাদের সমন্বয়ে আত্মনিয়ন্ত্রণবাদ, এই মতবাদটি তৈরি হয়েছে। তো আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। তো প্রথমে বলা হয়েছে যে অদৃষ্টবাদ কি।
মানে ম্যাকেনজি বলেছেন স্বাধীন হওয়ার অর্থ হলো নিজের ছাড়া আর কারো দ্বারা নিয়ন্ত্রিত না হওয়া। এখান থেকে প্রশ্ন হতে পারে যে উক্তিটি কার, ম্যাকেনজির, কান্টের, মিলের, নাকি বেনথামের? তোমরা তোমরা তখন হচ্ছে এইটা লিখবে যে এটা ম্যাকেনজির। এখন অদৃষ্টবাদটা কি? অদৃষ্টবাদ অদৃষ্টবাদ হচ্ছে ইচ্ছার স্বাধীনতা সম্পর্কিত যে মতবাদ অনুসারে মানুষের ইচ্ছার কোনো স্বাধীনতা নেই, মানুষের ইচ্ছা অনিচ্ছা ভাগ্য বিধাতার ইশারা দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাকে অদৃষ্টবাদ বা নিয়তিবাদ বলে। তো এটা যদি আমরা একটু ব্যাখ্যা করি, অদৃষ্টবাদটা কি? অদৃষ্টবাদ হচ্ছে মূলত ভাগ্যে বিশ্বাসী। ভাগ্যে, ইংরেজিতে একটা কথা আছে, হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড। তার মানে হচ্ছে কপালের লিখন না যায় খণ্ডন। বুঝেছো? কপালের লিখন না যায় খণ্ডন মানে কপালে যা আছে, এই মতবাদে বিশ্বাসী যারা, অদৃষ্টবাদে যারা বিশ্বাসী, তারা মনে করে যে আমাদের কপালে যা আছে সেটি কি, আমাদের কপালে যা আছে সেটিই ঘটবে, এর বাইরে কোনো কিছু ঘটার সম্ভাবনা নাই। কপালের তুমি হাজার চেষ্টা করলেও তোমার কপালে যেটা আছে সেটাই ঘটবে, তার বাইরে যাওয়ার কোনো চান্স নেই, তুমি চাইলেও সেটা খণ্ডাতে পারবে না। যেমন অদৃষ্টবাদীদের একটা যুক্তি রয়েছে, 1940 সালে বোমা বর্ষণের ঘটনা সম্পর্কে অদৃষ্টবাদীদের যে যুক্তিটা ছিল, 1940 সালে বোমা বর্ষণ যে যুক্তি হচ্ছে বোমার আঘাতে হয় তুমি মরবে, না হয় মরবে না, এর বাইরে কোনো কিছু ঘটবে না, এটার এটার একটা না একটা কোনো কিছু তোমার ঘটবেই। তো অদৃষ্টবাদ মনে করে যে আমাদের সবকিছু প্রিডেস্টাইন্ড, মানে আমাদের যে ভাগ্য, এই ভাগ্যটা বিধাতা কি করেছেন, ভাগ্যটা বিধাতা, ভাগ্য আমাদের ভাগ্য বিধাতা কি করেছেন আগে থেকে নিয়ন্ত্রণ করেছেন, যে আমাদের সবার ভাগ্য আগে থেকেই নিয়ন্ত্রিত। বিধাতা আমাদের ভাগ্যকে কি করে দিয়েছেন, আগে থেকেই লিখে দিয়েছেন, লিখে রেখেছেন আমাদের কপালে কি হবে, কি ঘটবে কি ঘটবে না, এটা আগে থেকেই বলা, মানে আমাদের কপালের লেখা রয়েছে, আমাদের ভাগ্য আগে থেকেই লিখিত আছে। তো এর বাইরে কোনো কিছু ঘটবে না। ইভেন এটা এই কথা বলে যে এটা কিন্তু অদৃষ্টবাদের মূল এখানে কার্যকরণ বা ইচ্ছার যে কোনো কারণ আছে বা ইচ্ছার স্বাধীন না, ইচ্ছার যে আমাদের যে কোনো ঘটনা ঘটে এর পেছনে যে কারণ আছে, সেই কারণটাতেও তারা বিশ্বাস করে না, যে আমাদের মানুষের ইচ্ছার স্বাধীনতা নেই, এটা সবকিছুই পূর্ব নির্ধারিত, পূর্বে উল্লেখিত। হ্যাঁ, প্রকৃতিতে যা ঘটে তা সবকিছুই আগে থেকেই পূর্ব নির্ধারিত। তো আমার কপালে যদি দেখা যাচ্ছে, যদি বলা হয়ে থাকে যে আমার কপালে যদি মরণ থাকে, তাহলে আমাকে মরতে হবে, তাই আমি যতই সেই মরণকে এড়ানোর চেষ্টা করি না কেন, আমার কপালে এটা ঘটবে। তো অদৃষ্টবাদে মূলত ইচ্ছা স্বাধীনতা নয় বলে, এবং এই মতবাদ কোনো কার্যকরণের কথাও বিশ্বাস করে না, যে আমাদের ইচ্ছা যে কোনো কারণের অধীন বা কারণ দ্বারা নিয়ন্ত্রিত, এ কথাও কিন্তু তারা বলে না। তো এখন আমাদের মেইন যে জিনিসটা পয়েন্টটা হচ্ছে যে অদৃষ্টবাদের মূল কথাটা কি আমাদের আগে বুঝতে হবে। অদৃষ্টবাদের মূল কথা হচ্ছে আমাদের সবকিছু, আমাদের ভাগ্য পূর্ব নির্ধারিত, এবং এই আমাদের ভাগ্যে যা আছে সেটাই ঘটবে। আমরা চাইলেও আমাদের ভাগ্যটাকে পরিবর্তন করতে পারবো না, আমাদের ভাগ্যের যে লিখন এটা খণ্ডাতে পারবো না, এবং আমাদের ইচ্ছার পেছনে কোনো কারণের অস্তিত্ব তারা স্বীকার করে না। তার মানে ইচ্ছার পেছনে যে কোনো কার্যকরণ সম্পর্ক আছে বা কার্যকরণ বিষয়গুলো আছে, সেটাও কিন্তু তারা কি করে না, স্বীকার করে না। তো এখন আমরা 2 নম্বর যে মতবাদটা আছে, 2 নম্বর মতবাদটা হচ্ছে 2 নম্বর মতবাদটা হচ্ছে নিয়ন্ত্রণবাদ। নিয়ন্ত্রণবাদ কি? নিয়ন্ত্রণবাদ অনুসারে মানুষের ইচ্ছার কোনো স্বাধীনতা নেই, বাইরের নিয়মই মানুষের সমস্ত কাজ নিয়ন্ত্রণ করে। নিয়ন্ত্রণবাদে যে জিনিসটা মনে রাখবা, নিয়ন্ত্রণ শব্দের অর্থ কি?
তোমার উপরে নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে। কিসের উপর নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে? ইচ্ছার উপর নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে। তার মানে নিয়ন্ত্রণ বা নিয়ন্ত্রণ, তার মানে কি ইচ্ছার উপরে যখন কোনো নিয়ন্ত্রণ আরোপ করা হয়, তখন কি ইচ্ছার স্বাধীনতা থাকে না থাকে না, বল? যদি বলা হয় যে আমার কাজের উপর আমার ইচ্ছার উপর নিয়ন্ত্রণ রয়েছে কোনো, তাহলে কি আমার ইচ্ছার স্বাধীনতা থাকবে না থাকবে না? আমার ইচ্ছার উপর যদি নিয়ন্ত্রণ কর্তৃত্ব আরোপ করা হয়, তাহলে কি আমার ইচ্ছা কি স্বাধীন থাকবে না পরাধীন হয়ে যাবে? ওই নিয়ন্ত্রণের অধীনে হয়ে চলে যাবে, ওই নিয়ন্ত্রণের অধীনে চলে যাবে, আমার ইচ্ছার স্বাধীনতা থাকবে না। কি হবে? নিয়ন্ত্রণবাদ মানেই হচ্ছে আমাদের ইচ্ছাটা কি হবে, আমাদের ইচ্ছাটা হচ্ছে নিয়ন্ত্রণের অধীন। তার মানে কোনো কিছু যদি নিয়ন্ত্রণের মধ্যে চলে যাওয়া, তার মানে তুমি কিন্তু স্বাভাবিকভাবে তোমার কাজটা করতে পারবে না, বা স্বাভাবিকভাবে তোমার যা ইচ্ছা তাই করতে পারবে না। তাহলে কি নিয়ন্ত্রণবাদ অনুযায়ী আমাদের ইচ্ছার স্বাধীনতা আছে না নেই? কি বলো? নেই নেই। স্যার। নেই। তাহলে আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে, নিয়ন্ত্রণবাদ অনুযায়ী আমাদের ইচ্ছার কোনো স্বাধীনতা নেই। আমাদের ইচ্ছাটা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত, লিমিটেড। আর যা লিমিটেড, লিমিটেশন থাকলে, তোমার যদি কোনো কিছুতে যদি তোমার কোনো কাজের উপর লিমিটেশন আরোপ করা হয়, তখন কি তুমি চাইলেই যা ইচ্ছা যা খুশি তা করতে পারো না, কারণ তোমার ওই নিয়ন্ত্রণের গণ্ডির মধ্যে আবদ্ধ থেকে তোমাকে মানে কাজ করতে হয়। ঠিক তেমন ভাবে আমাদের ইচ্ছার স্বাধীনতার উপর যদি নিয়ন্ত্রণ আরোপ করা হয়, তাহলে কি হবে? তাহলে আমাদের ইচ্ছাটা স্বাধীনভাবে কাজ করতে পারবে না, তার মানে আমাদের ইচ্ছার তখন স্বাধীনতা থাকবে না। এখন নিয়ন্ত্রণবাদ সম্পর্কে যদি আমি একটু বিস্তারিত কথা বলি, নিয়ন্ত্রণবাদীরা যেসব যুক্তির মাধ্যমে যুক্তি স্থাপন করেছেন, যে কি নিয়ন্ত্রণবাদে বলা হয়েছে যে আমাদের ইচ্ছার কোনো স্বাধীনতা নেই, তো এই প্রসঙ্গে তারা মনস্তাত্ত্বিক যুক্তি স্থাপন, মানে মনস্তাত্ত্বিক যুক্তি, একটা যুক্তি এটা তুলে ধরেছেন যে আমরা যখন কোনো কিছু ইচ্ছা করি, সেই ইচ্ছা করার পেছনে আমাদের ইচ্ছাটা কিন্তু আমাদের উদ্দেশ্য, আমাদের কামনা দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। আমরা যখনই কোনো ইচ্ছা করি, সেই ইচ্ছার পেছনে আমাদের দুটো জিনিস কার্যকর থাকে, একটা হচ্ছে কামনা আর উদ্দেশ্য। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কোনো কিছুর পেছনে একাধিক কামনা থাকে, তখন কামনাগুলোর মধ্যে বিরোধ তৈরি হতে থাকে, কারণ কামনাগুলোর মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। তো এই দ্বন্দ্বের মাঝখান দিয়ে অনেকগুলো দ্বন্দ্ব থেকে এদের মধ্যে কি চলতে থাকে? যুদ্ধ চলতে থাকে, লড়াই চলতে থাকে, বিরোধ চলতে থাকে। এইভাবে এই বিরোধ যুদ্ধের মধ্যে যে কামনাটা সব থেকে মানে জয়ী হয়, হ্যাঁ বিজয়ী হয়, তখন সেই কামনাটা সর্বাপেক্ষা যে শক্তিশালী কামনা হয়। আর তখনই কি হয়, ওই কামনা দ্বারা আমাদের ইচ্ছাটা কি হয়, আহ মানে আমাদের ইচ্ছা, তখন আমরা ওই কামনাটাই আমাদেরকে ওই কোনো একটা জিনিস সম্পর্কে ইচ্ছা করতে আমাদেরকে ফোর্স করে। অর্থাৎ ওই কামনা দ্বারাই, ওই শক্তিশালী কামনা দ্বারা আমাদের ইচ্ছাটা নিয়ন্ত্রিত হয়। তো এখান থেকে যারা নিয়ন্ত্রণবাদী তারা বলছেন যে ব্যক্তির পরিবেশ, চরিত্র, হ্যাঁ এগুলো সম্পর্কে যদি আমরা জানতে পারি, তাহলে আমরা বুঝতে পারি যে কোন কামনা তার মধ্যে জয়ী হবে, কোন ধরনের কামনা জয়ী হবে, এবং সে কোন কোন পরিস্থিতিতে কোন কোন ধরনের কাজ করবে। তার মানে কি তার ইচ্ছা বা তার ইচ্ছাটা, এখান থেকে প্রমাণিত হয় যে তার ইচ্ছাটা নিয়ন্ত্রিত। যেমন আমরা যদি বলি যে একজন ধার্মিক ব্যক্তি, তো ধার্মিক ব্যক্তির মধ্যে যে লোভ লালসা, যতই তাকে ভালো ভালো টাকার অফার করো, বা দেখা যাচ্ছে তাকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখাও, ধার্মিক ব্যক্তি তারা কিন্তু আমরা যদি জেনে থাকি যে না ওই ব্যক্তিটা খুবই ধার্মিক, তিনি অসৎ উদ্দেশ্য বা অসৎ পথে চলেন না, তিনি সব সময় সত্যের পথে চলেন, সত্যের পথে থাকেন, এইসব বিষয়গুলো আমার জানা আছে, তো উনি হচ্ছেন একটা সরকারি দপ্তরে কাজ করেন। তো এখন আমরা যেহেতু জেনে গিয়েছি, তখন আমাদের কিন্তু কোনো একটা কাজ, যে সরকারি দপ্তরে দেখা যাচ্ছে তিনি ভূমি অফিসে, ল্যান্ড অফিসে কাজ করেন সাব রেজিস্ট্রার হিসেবে, তো তাকে আমার জমির রেজিস্ট্রি করার জন্য তাকে কিন্তু কোনো ধরনের, আমি কিন্তু আগে থেকেই জানি যে তাকে কোনো ধরনের কোনো মানে ব্রাইব বা ঘুষ এইসব কোনো কিছু দেওয়া লাগবে না, সে এমনিতেই সে কোনো প্রলোভনে প্রলুব্ধ হবে না।
এটা কিন্তু আমরা আগে থেকে জানতে পারি। হুম। আবার দেখা যাচ্ছে আরেকজনের চরিত্র অসৎ, সেই অসৎ ব্যক্তি যদি তার জায়গায় থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে এই এই লোকটা দিয়ে আমরা কোনো একটা অসৎ কাজ হাসিল করতে পারবো এবং তার বিনিময়ে তাকে কিছু টাকা পয়সা দিলে হবে। তো এই যে একজন ব্যক্তি সম্পর্কে আমরা আগে থেকেই কি করতে পারি, আগে থেকে ভবিষ্যৎবাণী করতে পারি। এটা কেন করতে পারছি? কারণ আমরা তার কামনা, তার চরিত্র, হ্যাঁ, তার এইসব বিষয়গুলো সম্পর্কে আমরা জানি। তো এর দ্বারা তারা কি বোঝাতে চাচ্ছেন, যে আসলে আমাদের ইচ্ছাটা কামনার দ্বারা নিয়ন্ত্রিত হয়। এক্ষেত্রে একাধিক কামনা যদি থাকে, তো একাধিক কামনা থাকলে সেই একাধিক কামনাগুলোর মধ্য থেকে যে কামনাটা সব থেকে বেশি শক্তিশালী হবে সেই কামনাটা টিকে থাকে, এবং সেই কামনা দ্বারাই কি হয়, সেই কামনাটাই আমাদের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে, এবং সেই অনুযায়ী আমরা সেই দিকেই আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করি। তাহলে এটা হচ্ছে নিয়ন্ত্রণবাদীদের মনস্তাত্ত্বিক যুক্তি, যেটিকে বলা হয় সাইকোলজিক্যাল আর্গুমেন্ট। দ্বিতীয় যে যুক্তি ইচ্ছা স্বাধীনতা সম্পর্কে, সেই যুক্তিটা হচ্ছে উম সেটাকে বলা হয় যে তোমার থিওরি অফ আর্গুমেন্ট বা তত্ত্বমূলক যুক্তি। তত্ত্বমূলক যুক্তিতে বলা হয়ে থাকে যে এভরি ফেনোমেনা মাস্ট হ্যাভ এ কজ। প্রত্যেকটা ঘটনার পেছনে কি আছে, কারণ আছে। এই দুনিয়ায় কারণ ছাড়া কোনো কিছুই ঘটে না। প্রত্যেকটা যে ঘটনাকে আমরা জানার চেষ্টা করি না কেন, সেই ঘটনাগুলোর পেছনে অবশ্যই কি আছে, অবশ্যই তার পেছনে কোনো না কোনো কারণ আছে। কারণ ছাড়া একটা ঘটনা ঘটে না। তো এই তত্ত্বের উপর ভিত্তি করে, এই যুক্তির উপর ভিত্তি করে তারা বলতে চাইলেন যে আমরা যে ইচ্ছা করি, এই ইচ্ছা করাটা এক ধরনের কি ঘটনা, এই ইচ্ছা করাটা একটা মানসিক ঘটনা। তাহলে ইচ্ছা করা বা ইচ্ছা পোষণ করা, এটা হচ্ছে এক ধরনের এক ধরনের ফিজিক্যাল, না সরি, এটা এক ধরনের মেন্টাল ইভেন্ট, এক ধরনের মানসিক ঘটনা। তাহলে এটা যদি একটা মানসিক ঘটনা হয়, তাহলে যেহেতু বলা হচ্ছে প্রত্যেক ঘটনারই কারণ আছে, কার্যকরণের যুক্তি অনুযায়ী, যে দুনিয়ায় যা কিছু ঘটে তার পেছনে কোনো না কোনো কারণ থাকে। তাহলে ইচ্ছা করা বা ইচ্ছা পোষণ করা, এটা হচ্ছে এক ধরনের ঘটনা, এবং এটা হচ্ছে একটা মানসিক ঘটনা। তাহলে মানসিক কার্যকরণের নীতি অনুযায়ী এই যে মানসিক ঘটনা, এই মানসিক ঘটনার পেছনেও কি থাকবে, এই মানসিক ঘটনার পেছনেও কারণ থাকবে। তাহলে সেই অনুযায়ী আমাদের ইচ্ছা স্বাধীন নয়, আমাদের ইচ্ছা কার্যকরণের নিয়মের অধীন বা কারণের অধীন। আমাদের কারণ দ্বারা আমাদের ইচ্ছাটা নিয়ন্ত্রিত, কারণ কারণই আমাদের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে আমরা কি ইচ্ছা করব, কি ইচ্ছা করব না। তাহলে নিয়ন্ত্রণবাদ অনুযায়ী, কার্যকরণ উম, যে নীতি অনুযায়ী আমাদের ইচ্ছার কি স্বাধীনতা নেই। আরেকটা মতবাদ হচ্ছে যে বলা হয়ে থাকে তত্ত্ব বিষয়ক যুক্তিতে শক্তির অবিনশ্বরতা যুক্তি, থিওরি অফ কনসারভেশন অফ এনার্জি। এখানে এই শক্তির অবিনশ্বরতা নীতিটা কি, শক্তির অবিনশ্বরতা নীতি হচ্ছে পৃথিবীতে মোট শক্তির পরিমাণ নির্ধারিত, নির্দিষ্ট, এর কোনো পরিবর্তন নেই। তো এখন শক্তি যেহেতু নির্দিষ্ট, এর কোনো বৃদ্ধিও নেই, এর কোনো হ্রাসও নেই। তাহলে বৃদ্ধি এবং হ্রাস কোনো কিছুই যদি না থাকে, তাহলে পৃথিবীর আমরা যখন কোনো ইচ্ছা, যদি আমরা যদি মনে করি যে ইচ্ছা স্বাধীন, মানুষ যদি স্বাধীন ইচ্ছা নতুন শক্তি উৎপন্ন করতে পারে, স্বাধীন ইচ্ছা বাহ্য জগতে পরিবর্তন আনতে পারে, কিন্তু এর ফলে কি মোট শক্তির অবিনশ্বরতা নীতি অনুযায়ী নীতির সাথে এটা সামঞ্জস্যপূর্ণ না। কারণ স্বাধীন ইচ্ছা করলে মানুষ নতুন কোনো কিছু তৈরি করতে পারে, বাহ্যিক জগতে পরিবর্তন আনতে পারে। তো তারা বলছেন যে শক্তির অবিনশ্বরতা নীতি অনুযায়ী মানুষের ইচ্ছার স্বাধীনতা নেই, কারণ মানুষ যখন ইচ্ছা স্বাধীনভাবে তার কার্যক্রম পরিচালনা করবে, তখন সে বাহ্য জগতের তার স্বাধীন ইচ্ছার মাধ্যমে বাহ্য জগতের পরিবর্তন আনয়ন করবে, এবং সেই শক্তির পরিমাণ তখন বৃদ্ধি পাবে। তো এজন্যে এটা হচ্ছে তত্ত্বমূলক যুক্তি। আর তারপরে আরেকটা যুক্তি যেটা বলা হয়ে থাকে জড়বাদী যুক্তি। জড়বাদী যুক্তিতে বলা হয় যে
জড়বাদীতে বলা হয় যে জড়, মানে জড়বাদটা কি। আমরা কিন্তু এর আগের ক্লাসে বলেছি জড়বাদটা হচ্ছে জড়ই জগতের মূল উপাদান। আমাদের জগতের মূল উপাদান কি? আমাদের জগতের মূল উপাদান বা আদি উপাদান জড়বাদ অনুযায়ী, ম্যাটেরিয়ালিজম অনুযায়ী ম্যাটার বা জড়ই হচ্ছে জগতের মূল উপাদান। জগতের সমস্ত যা কিছু আছে সবকিছু কি থেকে তৈরি হয়েছে? জড় থেকে তৈরি হয়েছে, জড় থেকে উৎপত্তি হয়েছে। তাহলে জড় থেকে যদি সবকিছুর উৎপত্তি হয়ে থাকে, আমাদের, আমরা যে ইচ্ছা করি এই ইচ্ছাটা কোথায় করি? মনের মধ্যে করি। তাহলে মনটাও হচ্ছে জড়ের সৃষ্টি। আর যেহেতু জড়ের সৃষ্টি, তাহলে জড় হচ্ছে এই, মনটাও হচ্ছে আমাদের জড় দ্বারা তৈরি, জড় থেকে উদ্ভূত। তাহলে জড় থেকে যদি উদ্ভূত হয়, তাহলে আমাদের যে যেটা বলা হয়ে থাকে যে জড় থেকে যদি সব আমাদের মনটা উদ্ভূত হয়, তাহলে এখানে মনটা হচ্ছে জড় বা জড়র একটা উপঘটনা। তাহলে মনটাও কিন্তু, যেহেতু মন যদি জড়র উপঘটনা হয়ে থাকে, তাহলে মনের ইচ্ছার স্বাধীনতা নেই। কারণ জড় জড় দ্বারা আমাদের মনটা গঠিত, মনটা তখন জড় দ্বারাই নিয়ন্ত্রিত হবে। আর একটা যেটা বলা হয় সেটা হচ্ছে ধর্ম বিষয়ক যুক্তি। ধর্ম বিষয়ক যুক্তিতে বলা হয়ে থাকে যে ঈশ্বর বা পরম সত্তা, পরম সত্তা কি? পরম সত্তা হচ্ছে সবকিছু জানেন। হ্যাঁ, পরম সত্তা কি? পরম সত্তা সবকিছু জানেন, সবকিছু দেখেন। তিনি তিনি হচ্ছেন সবকিছুর আহ সবকিছু সম্পর্কে অবগত। তিনি সবকিছু সম্পর্কে অবগত। যেমন ইসলাম ধর্মে বলা হয়েছে যে আল্লাহকে বলা হয়েছে আল আলিম। আল আলিম শব্দের অর্থ হচ্ছে সর্বজ্ঞ, সবকিছুর জ্ঞান রাখেন। কাকে বলা হয়েছে? আল্লাহ তাআলার যে 99টি নাম আছে তার মধ্যে একটা নাম হচ্ছে আল আলিম। আল আলিম শব্দের অর্থ হচ্ছে তিনি সর্বজ্ঞ, সবকিছুর জ্ঞান রাখেন। তাহলে তিনি যদি সবকিছুর জ্ঞান রাখেন, তাহলে আমি কি করব, কখন কি করব, কখন কি ধরনের কাজ করব, নিশ্চয়ই তার সবকিছু জানা। তাহলে আল্লাহ যদি তিনি সবকিছু জেনে থাকেন, তাহলে আমি করার আগেই কিন্তু তিনি জেনে গিয়েছেন যে আমি কি করতে, কি ভবিষ্যতে কি করব। যে তিনি যখন সর্বজ্ঞ হবেন, তখন তিনি আমার শুধু অতীত বর্তমান না, ভবিষ্যৎ সম্পর্কেও জ্ঞান জ্ঞান রাখেন। তাহলে ভবিষ্যতেও আমি কি করব সেই জ্ঞান নিশ্চয়ই আল্লাহ জানেন। তাহলে তিনি যদি সবকিছু সর্বজ্ঞাতা হন, সবকিছু যদি জানেন, তাহলে আমি কি করব না করব সেটা আগে থেকেই কি তার মনে, তার জ্ঞানের মধ্যে আছে। তা তার জ্ঞানের মধ্যে যদি সব তিনি থাকে যে আমি কি করব, তাহলে তো আমাদের আর ইচ্ছার স্বাধীনতা থাকে না। থাকে না, কারণ তিনি আগে থেকেই মানুষের ভবিষ্যৎ কর্মপন্থা, হ্যাঁ, পরিণতি সবকিছু জানেন। তাহলে সবকিছু যদি জানেন কি হবে, তখন তার আমাদের আর ইচ্ছার স্বাধীনতা থাকে না। তো এইগুলো হচ্ছে নিয়ন্ত্রণবাদের কথা, যে নিয়ন্ত্রণবাদ অনুযায়ী মানুষের ইচ্ছার কোনো স্বাধীনতা নেই, বাইরের নিয়মই সমস্ত মানুষের সমস্ত কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করে। এখন আমরা দেখব যে অনিয়ন্ত্রণবাদ কি। অনিয়ন্ত্রণবাদ অনুসারে যে মানুষ কোনো যন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত নয়, স্বতন্ত্র স্বাধীন ইচ্ছার অধিকারী। মানুষ স্বেচ্ছায় তার সকল কাজ কি করে? মানুষ স্বেচ্ছায় তার সকল কাজ, মানুষ স্বেচ্ছায় তার সকল কাজ সম্পন্ন করে। হ্যাঁ, তো স্বেচ্ছায় যখন সকল কাজ সম্পন্ন করে, তখন স্বতন্ত্র স্বাধীন ইচ্ছার যদি অধিকারী হয়, তাহলে অনিয়ন্ত্রণবাদ, তখন তারা অনিয়ন্ত্রণবাদীদের কথা হচ্ছে মানুষ কোনো যন্ত্র না যে মানুষ কারো দ্বারা নিয়ন্ত্রিত হবে। মানুষ হচ্ছে মুক্ত স্বাধীন, হ্যাঁ, মুক্ত বিহঙ্গের মতো। তারা পাখি যেমন মুক্ত আকাশে মুক্তভাবে যে কোনো জায়গায় যেতে পারে, মুক্ত বিহঙ্গের মতো, ঠিক তেমন ভাবে মানুষও স্বাধীন ইচ্ছার অধিকারী, এবং সে যা ইচ্ছা তাই করতে পারে। আচ্ছা, এখন সেই হিসেবে অনিয়ন্ত্রণবাদ বলে যে মানুষের ইচ্ছার কি নাই, মানুষের ইচ্ছার স্বাধীনতা আছে। তো মানুষের মধ্যে রয়েছে মনন ক্ষমতা।
মানুষের মনন ক্ষমতা হলো মুক্ত, আনকস্ট। সে স্বাধীন মনন ক্ষমতা প্রয়োগ করে বিভিন্ন পরিস্থিতির যখন সম্মুখীন হয়, তখন সে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। হুম সে হয়তো পারিপার্শ্বিক অবস্থা দ্বারা প্রভাবিত হতে পারে, কিন্তু প্রভাবিত হওয়া মানে এই নয় যে সে তার ইচ্ছার স্বাধীনতা নেই। তো আমরা দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি যে বলা হয়ে থাকে যে মানুষের মধ্যে কামনার পরিবৃত্ত ব্যাপক। হ্যাঁ, বিভিন্ন পরিস্থিতিতে কি ইচ্ছা করবে, কি সংকল্প করবে, তা আমাদের স্বাধীনতার উপর নির্ভর করে। এখন কোন আগে সত্য পরিস্থিতি বা আগে যেসব বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমাকে হয়তো কোনো একটা কাজ করতে উদ্বুদ্ধ করছে, প্রেরণা করছে, কিন্তু আমি সেই কাজটা পরিবর্তে আমার ইচ্ছা মতো কি করতে পারি, আমার ইচ্ছা মতো কিন্তু আমি অন্য কাজও করতে পারি। হুম মানে উম আমি যখন একটা কাজ করি, উইলিয়াম উইলিয়াম লিলি বলেছেন, একটি কাজ সম্পাদন করার পর আমরা প্রত্যক্ষভাবে জানি যে এই কাজটি আমি সম্পন্ন করেছি, এই কাজটি আমি অন্যভাবে করতে পারতাম। যেমন আমরা একটা কাজ করেছি, সেই কাজ করার পরে কি হয়ে গেল, সেই কাজটা করার পরে কোনো একটা, সেই কাজের মধ্যে কোনো অসঙ্গতি ধরা পড়লো, কোনো ভুল ধরা পড়লো, তখন আমরা নিজেরা অনুতপ্ত হই, নিজেরা আফসোস করি, হায় আল্লাহ, আমরা কেন এটা করলাম, আমি তো এইভাবে না করে আমি অন্যভাবে করতে পারতাম। এই ধরনের যে রিপেন্টেন্স বা আমাদের রিগ্রেট ফিল হয়, কেন রিগ্রেট ফিল হয়? কারণ ওই কাজটার জন্য আমরা কিন্তু সরাসরি মনে করি যে আমি কাজটি করেছি, আমি স্বাধীনভাবে ওই ডিসিশনটা নিয়েছিলাম, আর এই ডিসিশনটা নেওয়ার কারণেই এই দুর্ভোগটা হয়েছে। সুতরাং আমরা আত্মসচেতন জীব হিসেবে আমরা বুঝতে পারি যে কি আমাদের ইচ্ছা স্বাধীন। হ্যাঁ, আমরা প্রত্যক্ষভাবে আমরা বুঝতে পারি যে আমরা কোনো বাইরের বিষয় দ্বারা নিয়ন্ত্রিত নই। আমরা কি কোনো বাইরের বিষয় দ্বারা নিয়ন্ত্রিত না, আমাদের কাজ আমরা স্বাধীনভাবে করে থাকি, এবং আমরা সরাসরি বুঝতে পারি যে এই কাজটি আমরা করছি। তো এটা হচ্ছে অনিয়ন্ত্রণবাদের পেছনে মনস্তাত্ত্বিক যুক্তি, যে আমাদের আত্মসচেতনতায় প্রমাণ করে যে আমরা স্বাধীন, আমাদের ইচ্ছা স্বাধীন। তারপরে ইচ্ছার স্বাধীনতা সম্পর্কে আরেকটা যুক্তি রয়েছে, সেটি হচ্ছে নৈতিক যুক্তি বা মরাল আর্গুমেন্ট। কান্ট কান্ট কি বলেছেন, ইচ্ছার স্বাধীনতাকে নৈতিক বিচারের স্বীকার্য সত্য হিসেবে অভিহিত করেছেন। কান্ট ইচ্ছার স্বাধীনতাকে নৈতিক বিচারের স্বীকার্য সত্য হিসেবে কান্ট ইচ্ছার স্বাধীনতাকে নৈতিক বিচারের স্বীকার্য সত্য হিসেবে অভিহিত করেছেন। দেখো, কান্ট কি বলেছেন, যে কাজ আমাদের যথোচিত বা ন্যায় বলে মনে হয় সেই কাজটি করার আমরা তাগিদ অনুভব করি, আমার যা করা উচিত, কান্ট বলেছেন তোমার করা উচিত মানে তুমি করতে পারো। তো আমাদের ইচ্ছার স্বাধীনতা যদি না থাকে, মনে করো কান্ট নৈতিক যুক্তি এভাবে বললেন যে আমাদের ইচ্ছার স্বাধীনতা যদি না থাকে, তাহলে আমরা যখন কোনো কাজ করব, আমরা যখন কোনো নির্বাচন করব, তখন কি ওই নির্বাচনের জন্য, ওই কাজের জন্য আমাদেরকে কি দায়ী করা যাবে? বলো, আমি যদি স্বেচ্ছায় কোনো কাজ না করি, আমাদের ইচ্ছার পেছনে যদি কোনো স্বাধীনতা না থাকে, আমি যদি ফোর্সড হই যে আমি এই কাজটি করতে বাধ্য হয়েছে, তাহলে কি আমাদের ওই কাজের জন্য দায়ী করা যাবে? আমার ওই কাজটির জন্য আমাকে কি দায়ী করা যাবে? না না স্যার। স্যার। নেভার। একজন ব্যক্তি একজন ব্যক্তিকে বলা হলো যে তুমি ওই ব্যক্তিকে গুলি করবে, তা না হলে তোমাকে আমি পেছন দিক দিয়ে গুলি করে দেবো। তো এই পরিস্থিতিতে সে হয়তো গুলি করলো, সে আত্মরক্ষার জন্য গুলি করলো। তো তাকে গুলি করে সামনের জনকে হয়তো সে আঘাত করলো বা হত্যা করলো। তো এই হত্যা করার জন্য তাকে কি আমরা পুরোপুরি ভাবে দায়ী করতে পারবো? দায়ী করতে পারবো? তো তোমার কি মনে হয়, তাকে কি না দায়ী স্যার। করা যাবে? না স্যার। না। কেন দায়ী করা যাবে না? দায়ী করা যাবে না এই জন্যে, তোমরা তখন বলবে স্যার,
উনি তো স্বেচ্ছাই করেননি, উনি তো বাধ্য হয়েছেন। তা আমি যখন বলছি যে কান্ট বলছেন আমার যদি ইচ্ছার স্বাধীনতা না থাকে, তাহলে আমার কৃতকর্মের জন্য, আমার বাছাইয়ের জন্য, আমার কাজের জন্য তো আর ব্যক্তিকে আমাকে দায়ী করা যাবে না। তখন আমি যার দ্বারা আমি করতে বাধ্য হয়েছি, তখন তাকে কি করতে হবে? তাকে দায়ী করতে হবে। তা আমার তখন তো আমাদের নৈতিকতা, ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিত সবকিছু মানে সবকিছু মূল্যহীন হয়ে পড়ে। কারণ ব্যক্তি ব্যক্তি যদি স্বেচ্ছায় কোনো কাজ না করার ক্ষমতা না থাকে, তাহলে ব্যক্তির ওপর ন্যায় অন্যায়, উচিত অনুচিত, পুরস্কার তিরস্কার এগুলো ব্যক্তির ওপর কি করা যাবে না, আরোপ করা যাবে না। তাহলে সেই জন্য কান্ট বলেছেন ইচ্ছার স্বাধীনতা না থাকলে কর্তব্য, দায়িত্ব, নীতি, বিচার, দোষ, গুণ, পাপ, পুণ্য, উৎকর্ষ, অপকর্ষ সব ব্যর্থতায় মূল্যহীন হয়ে পড়ে, ব্যর্থতায় পর্যবসিত হয়। এখন যদি প্রশ্ন আসে এখান থেকে যে কান্ট কান্ট কি ইচ্ছার স্বাধীনতায় বিশ্বাস করতেন না করতেন না? তখন হ্যাঁ, কান্ট ইচ্ছার করতেন। স্বাধীনতায় করতেন। আচ্ছা, কান্ট ইচ্ছার স্বাধীনতায় পক্ষে, যে নিয়ন্ত্রণবাদের পক্ষে যে যুক্তিটি দিয়েছিলেন, সেই যুক্তিটির নাম কি? সেই যুক্তিটার নাম হচ্ছে মরাল আর্গুমেন্ট। মরাল আর্গুমেন্ট বা নৈতিক যুক্তি, মানে নৈতিক যুক্তি। কান্ট ইচ্ছার স্বাধীনতাকে নৈতিক বিচারের স্বীকার্য সত্য, মানে আমরা কোনো কিছু নৈতিক বিচার করতে হলে সেখানে মানে অবশ্যই ইচ্ছার স্বাধীনতা স্বীকার করতে হবে। কারণ আমাদের যদি ইচ্ছার স্বাধীনতা না থাকে, তাহলে আমরা তার মানে সেই ব্যক্তির কৃতকর্মের জন্য সেই ব্যক্তিকে দায়ী করতে পারবো না। ফলে তার উপর নীতি নৈতিকতা, ভালো পাপ পুণ্য, পাপের জন্য তাকে দায়ী করা যাবে না, পুণ্যের জন্য দায়ী করা যাবে না। ব্যাপারটা হচ্ছে এমন যে একজনকে তুমি আঘাত করলে, আঘাত করে মেরে আসলে, পুলিশ তোমাকে গ্রেপ্তার করতে আসলো, তখন তুমি যদি বলো আমার তো কোনো ইচ্ছার স্বাধীনতা নেই, আমি তো এটা স্বেচ্ছাই করিনি, আমি এটা আমি আমার ইচ্ছার স্বাধীনতা নেই, এটা আগে থেকেই কপালে লেখা ছিল, বা এটা আগে থেকে নির্ধারিত, হুম এটা আমাকে দিয়ে পরম সত্তা করিয়েছেন, তাই আমি করেছি, আমাকে তোমরা গ্রেপ্তার করছো কেন? তোমরা সে পরম সত্তা যে আমাকে দিয়ে করিয়েছেন তাকে গ্রেপ্তার করো, পুলিশ কি মানবে? মানবে না। তো এটাই হচ্ছে যে নিয়ম অনিয়ন্ত্রণবাদ। অনিয়ন্ত্রণবাদের মূল কথা হচ্ছে আমাদের, আমরা মানুষ স্বতন্ত্র স্বাধীন ইচ্ছার অধিকারী হিসেবে আমাদের ইচ্ছার কি রয়েছে? স্বাধীনতা রয়েছে। তো এখানে দেখো এটা হচ্ছে অনিয়ন্ত্রণবাদ। তো এখানে বলা হচ্ছে যা কিছু ঘটে তার একটা কারণ রয়েছে। আহ, এ বক্তব্যকে মানে কোন মতবাদ অস্বীকার করে? অনিয়ন্ত্রণবাদ অস্বীকার করে। অনিয়ন্ত্রণবাদ এ বক্তব্যকে অস্বীকার করে। এবার সেলফ ডিটারমিনিজম কি? সেলফ ডিটারমিনিজম মানে হচ্ছে আত্মনিয়ন্ত্রণবাদ। হুম মানে হোয়াট ফলোস ফ্রম আওয়ার কনসিডারেশন, যেটা আমাদের বিবেচনায় অনুসরণ করে যে মোস্ট এগ্রিবল ভিউ, সব থেকে হচ্ছে মানে গ্রহণযোগ্য মত, আন্ডার দ্য প্রেজেন্ট স্টেট অফ নলেজ, বর্তমান জ্ঞানে, লাইজ প্রবাবলি ইন এ ডিটারমিনিজম, যে অ্যান্ড সিনথেসিস বিটুইন ইনডিটারমিনিজম, মানে ডিটারমিনিজম নিয়ন্ত্রণবাদ এবং অনিয়ন্ত্রণবাদের মধ্যে যে সমন্বয়, এটাকে আমরা বলতে পারি সেলফ ডিটারমিনিজম, মানে আত্মনিয়ন্ত্রণবাদ। তো আমরা মোটামুটি আহ ইতিমধ্যে তিনটি মতবাদ সম্পর্কে কথা বলেছি। একটা হচ্ছে, প্রথমে বলেছি অদৃষ্টবাদ। অদৃষ্টবাদে বলেছিলাম যে সবকিছু পূর্ব নির্ধারিত, তার ইচ্ছা ছাড়া, এই মতবাদের মূল বক্তব্য হচ্ছে তার ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও পড়ে না। হুম সবকিছু তার ইচ্ছা এবং সবকিছু আগে থেকে পূর্ব নির্ধারিত, প্রিডেস্টাইন্ড। হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড। কপালের লিখন না যায় খণ্ডন। আমাদের কপালে যা আছে, আমাদের ভাগ্যে যা আছে তা ঘটবে। এটাই হচ্ছে এই যে ভাগ্যে বিশ্বাসী, অদৃষ্টে বিশ্বাসী, এই মতবাদ অদৃষ্টবাদ। আর নিয়ন্ত্রণবাদ মনে করে যে আমাদের ইচ্ছার স্বাধীনতা নেই, আমাদের ইচ্ছাটা কি নিয়ন্ত্রিত। আর অনিয়ন্ত্রণবাদ মনে করে যে না, আমাদের ইচ্ছার স্বাধীনতা আছে, মানুষ সৃষ্টির সেরা জীব, মানুষ মননশীল জীব, মানুষ চাইলে
সে কি করতে পারে, সে তার স্বাধীনভাবে সে নিজের ইচ্ছা পছন্দ বাছাই করতে পারে একাধিক বিকল্পের মধ্যে। হ্যাঁ, সে যে কোনো একটাকে পছন্দ করতে পারে। ক, যেসব পরিস্থিতিতে তোমার খ বা গ কে পছন্দ করতে পারতো, সেখান থেকে সে খ কে না করে গ কেও পছন্দ করতে পারে বা ঘ কেও পছন্দ করতে পারে। তো এটাই হচ্ছে ইচ্ছার স্বাধীনতা। তো ইচ্ছার স্বাধীনতায় যে প্রত্যেকটা ঘটনার পেছনে কারণ আছে, এই কার্যকরণের যুক্তি কারা দেয়? নিয়ন্ত্রণবাদীরা দেয়, যে মানুষের ইচ্ছা কার্যকরণ নীতি অনুযায়ী নিয়ন্ত্রিত। কারণ মানুষের মানসিক ঘটনা হিসেবে প্রত্যেক ঘটনারই যেহেতু কারণ আছে, সেহেতু ইচ্ছারও কারণ রয়েছে। তো এখন আমরা একটু অনিয়ন্ত্রণবাদ সম্পর্কে জানার চেষ্টা করি। অনিয়ন্ত্রণবাদ বা সেলফ ডিটারমিনিজমটা কি? সেলফ ডিটারমিনিজমটাকে বলা হয় আত্মনিয়ন্ত্রণবাদ বা স্বনিয়ন্ত্রণবাদ। কি বলা হয়? আত্মনিয়ন্ত্রণবাদ বা স্বনিয়ন্ত্রণবাদ। তো স্বনিয়ন্ত্রণবাদ বা আত্মনিয়ন্ত্রণবাদ কি? তো অদৃষ্টবাদ, নিয়ন্ত্রণবাদ, অনিয়ন্ত্রণবাদে অনেক ধরনের যুক্তি আছে। তো এখানে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কেউ হয়তো বললেন যে মানুষের ইচ্ছার একেবারেই স্বাধীনতা নেই, আর একদল মনে হচ্ছে ইচ্ছার স্বাধীনতা আছে, মানুষের ইচ্ছার উপর কারোর কোনো নিয়ন্ত্রণ নেই, আর একদল মনে করছে। তো এই সব বিষয়গুলো, এই তিনটা মতবাদ বিশ্লেষণ করে তারা কি বললেন, তারা বললেন যে উম আমাদের ইচ্ছা আমাদের চরিত্রের দ্বারা নিয়ন্ত্রিত হয় ঠিকই, তবে আমাদের চরিত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে বা আমাদের ইচ্ছার কিছু নিয়ন্ত্রণ আছে, কিন্তু এই নিয়ন্ত্রণ বাইরে থেকে আসে না। আত্মনিয়ন্ত্রণবাদ বা সেলফ ডিটারমিনিজম কি বলে? সেলফ ডিটারমিনিজম বলে যে আমরা যে ইচ্ছাটা করি, সেই ইচ্ছাটা বাইরে থেকে, বাইরের কোনো বস্তু আমাদের ইচ্ছাকে কি করতে পারে না, বাইরের কোনো বস্তু আমাদের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে না। তাহলে এই নিয়ন্ত্রণটা আসলে কোথা থেকে আসে? তখন বললেন যে এর পেছনে একটা উদ্দেশ্য আছে। আমাদের প্রত্যেকটা ইচ্ছা করার পেছনে নিশ্চয়ই বা নির্বাচন বা পছন্দের পেছনে উদ্দেশ্য থাকে। তবে এই উদ্দেশ্য আহ, যে আমরা উদ্দেশ্য দ্বারা নিয়ন্ত্রিত হই, তবে আমাদের এই উদ্দেশ্যটা আমাদের আত্মার দ্বারা নির্বাচিত হয়ে থাকে। আত্মার দ্বারা, মানে আত্মা মানে অহং, মানে আমার নিজের সেলফ দ্বারা কি হয়, নির্বাচিত হয়ে থাকে। মানুষ আত্মজ্ঞান সম্পন্ন জীব। মানুষ আত্মজ্ঞান সম্পন্ন জীব। তার আত্মসচেতনতা এবং আত্মনিয়ন্ত্রণকে, আত্মসচেতন জীব হিসেবে তার আত্মসচেতনতাকে আমরা অস্বীকার করতে পারি না। বাইরের শক্তি, পরিবেশ তার চরিত্র কর্মকে প্রভাবিত করতে করলেও মানুষ কিন্তু নিজের আত্মনিয়ন্ত্রণের ফলে কি করতে